সংবাদের শুরুতেই থাকছে নির্বাচনের প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলল সেনা সদর। এরপর থাকছে ছোট বড় সবার সার মির্জা ফখরুল গ্রামে গ্রামে ছুটছেন ভোটের জন্য। এবং সবশেষে থাকছে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বললেন শফিকুল আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নির্বাচনে ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে এবং তা হবে সেনাবাহিনীর নির্ধারিত রুলস অব এনগেজমেন্ট অনুসরণ করে। একথা বলেছেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ার মোহাম্মদ মনজুর হোসেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কার্টিং কমপ্লেক্স ইন 8 সিভিল পাওয়ারের আয়ত্তায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এক সাংবাদিক জানতে চান, কেন্দ্রের অবস্থা বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগ প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্টটা কি হবে? বিজেপি বলছে তারা কোনো অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, এক্ষেত্রে আপনারা কি করবেন? এ প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেছেন, সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে এনগেজমেন্ট বলে দেওয়া আছে। আমরা আইনের আওতায় থেকে যে রুলস অফ এনগেজমেন্ট অনুসরণ করে আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অফ এনগেজমেন্ট ক্রমবর্ধমানে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির যে একটা প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটের দিন আগে কিংবা পরে মব হলে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতিপূর্বে দেখেছি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মবের ইনস্টিটিউট আমরা দেখেছি। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। একটি সুষ্ঠু নির্বাচন করতে যা করণীয় আইন অনুযায়ী সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রাজনৈতিক বিষয়গুলোতে আমি আলোচনা যাব না। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধের জন্য যে ধরনের ব্যবস্থা বা প্রস্তুতি দরকার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। নির্বাচন সংক্রান্ত আরও প্রশ্নে তিনি বলেন, এই সংশয় দূর করার জন্যই কিন্তু সেনাবাহিনীর প্রধান সব বিভাগে ব্যক্তিগতভাবে গিয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের সঙ্গে নিয়োজিত থাকবে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। দুটো উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। একটা হচ্ছে তাদের আস্থা দেওয়া, যে কোনো সহায়তায় প্রদানের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যে সব বাহিনী সম্মিলিতভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ে প্রশ্ন করা হলে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সবসময় একটি সেন্সিটিভ জায়গা এবং এ ব্যাপারে আপনারা জানেন যে শুধুই বর্তমানে নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনের পূর্বপর সময়ও আমরা ওখানে আমাদের সেনা মোতায়েনের সার্বক্ষণিকভাবেও থাকে। যেই আশঙ্কার কথা আপনি বলেছেন আমরা এগুলো আমাদের অ্যাসেসমেন্টের মধ্যেই নিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভোট কেন্দ্রে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বচ্ছন্দে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে এবং এ কারণে আমরা এবার উপজেলা ভিত্তিক এবং ক্ষেত্রবিশেষ কেন্দ্রভিত্তিক ক্যাম্প স্থাপন করেছি যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে বাইরে থাকতে পারে। ঠাকুরগাঁও শহরে কালীবাড়ি বাজার পেরিয়ে মাত্র 100 গজ এগোলেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাড়ি। শিক্ষাগত দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিক এলাকার ছোট বড় সবাই এখনও ভালোবাসে, স্যার বলেই ডাকেন। সেই পরিচিত মুখ, সেই চেনা মানুষটি এবার ঠাকুরগাঁও 1 সদর আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচনের মাঠে। জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হলেও প্রচার প্রচারণায় কোনো শৈথিলতা নেই মির্জা ফখরুলের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলেছেন তিনি। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, নেতাকর্মীদের দিক নির্দেশনা, পথসভা সব কিছুতেই সরব বিএনপির এই শীর্ষ নেতা। এটাই নিজের জীবনের শেষ নির্বাচন, একথা জানিয়ে ভোটারদের তার পাশে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। বুধবার 4 ফেব্রুয়ারি সকাল 9টায় মির্জা ফখরুলের বাড়ির সামনে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের
ভিড় দেখা যায়। বসার ঘরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা করা নিচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। জেলার নেতারা জানান, শবে বরাতের দিন গণসংযোগ বন্ধ থাকলেও গভীর রাত পর্যন্ত সার নেতাকর্মীদের সঙ্গে ছিলেন, প্রচারণার খোঁজ খবর নিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী বলেছেন, দলের মহাসচিব আমাদের অভিভাবক। তিনি নিজেই গ্রামে গ্রামে গিয়ে মানুষের কথা শুনছেন, মানুষও তাকে আপন করে গ্রহণ করেছেন। প্রচারণার সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন তার বড় মেয়ে শামরুহা মির্জাও। সকাল 10:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তিনি ধানের শীষের পোলিং এজেন্টদের একটি প্রশিক্ষণে যোগ দেন। সেখানে ভোটের ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশনা দেন। এরপরে শুরু হয় টানা গণযোগ। পথে পথে হাত নেড়ে শুভেচ্ছা জানান গ্রামবাসীকে। কোথাও জটলা দেখলে গাড়ি থেকে নেমে কথা বলেন সবার সঙ্গে। বেলা 11:30টায় সদর উপজেলা কিসমত দৌলতপুরের পৌঁছলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়েও স্বাগত জানায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানপোড়েনের বা থমকে থাকা অবস্থান কথা অকপটে স্বীকার করেছেন উপদেষ্টা। তবে এ ব্যাপারে কথা বলেছেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা হবে। বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর হ্যান্ডওভার হবে। এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এই পুরো প্রক্রিয়াটি 3 দিনের মধ্যেই সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ 15 বা 16 ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমরা মনে হয় না এটি 17 বা 18 ফেব্রুয়ারি বেশি সময় নেবে। প্রেস সচিব বলেছেন, বাংলাদেশের আগে নাটক করে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটনা হতো, এখন তেমন একটি ঘটনাও ঘটছে না। যারা অতীতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং বিচারের সম্মুখীন করা হচ্ছে। আমাদের বড় একটি দায়িত্ব হলো নির্বাচনের জন্য দেশকে প্রস্তুত করা। রাষ্ট্র ব্যবস্থাকে একটি ভালো সংস্কারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য জুলাই চার্টার তৈরি করা হয়েছে। জুলাই চার্টার এখন গণভোটে রেফারেন্ডাম এসেছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল জানাবে। তিনি আরও বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতির আগে 2-3 জন লোকের হাতে কুঙ্কিত ছিল, সেখানে এখন একটি বড় পরিবর্তন এসেছে। আমাদের মেয়াদ যখন শেষ হয়ে আসবে, অর্থাৎ সরকার ছাড়ার আগ মুহূর্ত, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন। তিনি আরও বলেছেন, এটি খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা বড় কোনো সহিংসতা দেখিনি। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। পুরো বাংলাদেশে নির্বাচনের আমেজ পরিলক্ষিত হচ্ছে। বড় রাজনৈতিক দলগুলোর অত্যন্ত পরিণত ম্যাচিউরড আচরণ করছে। তাদের নেতারা সারা দেশে জনসভা ও ভাষণ দিচ্ছেন। আপনারা দেখেছেন, লাখ লাখ মানুষ এই ভালো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমরা আশা করি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে পারব। নির্বাচনী সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন, আমরা পুলিশের কাছে থেকে তথ্য নিয়েছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 2014 সালের নির্বাচনের 115 জন, 2018 সালের নির্বাচনে 22 জন এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনে 6 জন মারা গিয়েছিলেন।